আমার অনেক পড়ার প্রয়োজন নেই, কিন্তু পরিকল্পনা মাফিক। আমি প্রথমেই ওই জন্য বললাম 3টি পয়েন্ট আমি মনে রাখি, তাহলেও হবে। যেমন আমাদের হিমালয় পর্বতশ্রেণী, তাহলে কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট যে আমাদের একটাই 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে। সেটাই যদি তুমি ওখানে খাতায় লিখে আসতে পারো, তুমি 5-এ 5ই পাবে। তাহলে 7টা সেন্টেন্স লিখে কিন্তু 3-এ 3 পাওয়া যাবে। বৈশিষ্ট্য বা উৎপত্তি এবং হচ্ছে ছবি, উদাহরণ, এই যে এই স্ট্রাকচারে তুমি লিখবে। তাহলে পার্থক্যে ওয়ান টাচে একটা ছবি দেবে। অনেকে তোমরা প্রশ্ন করো যে স্যার এই পার্থক্য কি ছবি হয়? যে কোশ্চেনটা আমি সিলেক্ট করছি, যেটা আমি কম সময় নামাতে পারবো, তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে কমন পাবে। 35-এ 35 পাও, অর্থাৎ 100% পাও। নমস্কার, আপনারা শুনছেন গীতাঞ্জলি রেডিও 90.4 আয়োজিত আজকের অনুষ্ঠান টার্গেট উচ্চ মাধ্যমিক। আজকের পর্বে আমরা কথা বলবো ভূগোল নিয়ে। আমাদের সাথে আছেন সিউড়ি পাবলিক অ্যান্ড চন্দ্রগতি মুস্তাফি মেমোরিয়াল হাই স্কুলের ভূগোল বিষয়ের শিক্ষক সোমনাথ পাত্র স্যার। স্যার নমস্কার। সকলকে নমস্কার। কেমন আছেন স্যার? এখন যদিও শীতকাল আমাদের এসে গেছে, তো ঠিকই আছে, অসুবিধা নেই। তবে প্রচুর আমাদের সিউড়ি শহরে ধুলো রয়েছে। সেটা আগের অনুষ্ঠানে সিউড়ি শহর বিষয় নিয়ে যখন কথা হয়েছিল তখন আমি জানিয়েছিলাম। তবু হ্যাঁ, ঠিক আছে, চলে যাচ্ছে। স্যার, সামনেই উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টার। এই পরীক্ষার জন্য ছাত্রছাত্রীরা কিভাবে প্রিপারেশন নেবে সেই নিয়ে আজকে আমরা কথা বলবো। প্রথমেই জানবো স্যার, কোন ইউনিট বা কোন চ্যাপ্টারগুলোকে অগ্রাধিকার দেবে এবং কেন? আচ্ছা, প্রথমেই আমাদের সিউড়ি বা বীরভূমের প্রত্যেকটি ছাত্র এবং ছাত্রীকে আমার তরফ থেকে অগ্রিম শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা রইল। তো আমরা যখন প্রথম মাধ্যমিক দিয়েছিলাম তখনই আমরা জেনেছিলাম, বা তার আগেও জেনেছিলাম, যে আমাদের পরবর্তী যে উচ্চ মাধ্যমিক হতে চলেছে, যেটা 4টি ইউনিট আছে। 11-এ ফার্স্ট ইউনিট এবং সেকেন্ড ইউনিট, এবং আমাদের যখন আমরা 12-এ উঠব সেখানে একবারই, যেখানে উচ্চ মাধ্যমিক হতো সেখানে 2টো ইউনিটে ভাগ করা হয়েছে। অর্থাৎ 3rd এবং 4th ইউনিট নিয়ে হচ্ছে আমাদের উচ্চ মাধ্যমিক। এবং আমার যে ভূগোল বিষয় রয়েছে, সেই ভূগোল বিষয়ের মধ্যে হচ্ছে 3rd ইউনিটের পরীক্ষা অলরেডি আমাদের সেপ্টেম্বরে হয়ে গেছে, 35 নম্বরের পরীক্ষা হয়েছে। আর এই যে 4th ইউনিট আমাদের বাকি রয়েছে, সেখানে 35 নম্বরের আমাদের যে বিশ্লেষণাত্মক বা আমাদের ব্যাখ্যামূলক এই ধরনের প্রশ্নগুলো আমাদের আছে। অর্থাৎ এক কথায় যাকে বলা হয় ব্রড কোশ্চেন বা বড় প্রশ্ন। আর আমাদের পড়ে রয়েছে 30 নম্বরের প্র্যাকটিক্যাল। তো এখন আজকের যে আমাদের মূল আলোচনার বিষয় হবে, সেটা হবে এই যে 35 নম্বর আমাদের 4th যে আমাদের ইউনিট হবে বা সেমিস্টার হবে, যেটা হচ্ছে আমাদের ফেব্রুয়ারি মাসের 13 তারিখ থেকে শুরু হতে চলেছে। সেই বিষয়গুলো নিয়ে আমরা কিভাবে এই অল্প সময়ের মধ্যে আমরা একটা পরিকল্পনা মাফিক এগোবো এবং যার ফলে আমরা 35-এর মধ্যে আমরা 35 পেতে পারি, সেই বিষয়টা হচ্ছে আজকের মূল আমাদের আলোচনার বিষয়। তো যাই হোক, সেই ইউনিটগুলো কি আছে সেগুলো তন্নেশা বলছে। আমি ওর মানে যে প্রশ্ন, তার সাপেক্ষে আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে আজকে আলোচনা করব। প্রত্যেকটা ইউনিট, প্রত্যেকটা সাব ইউনিট, প্রত্যেকটা বিষয় তোমরা যদি শোনো, আশা করি তোমরা কি পড়তে হবে, কতটা পড়তে হবে, কিভাবে উত্তর লিখলে তোমরা পূর্ণ মান পাবে, সে বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট একটা ধারণা হয়ে যাবে। স্যার, প্রথমে জানবো সমুদ্রতলের প্রসারণ এবং পাত সংস্থান তত্ত্ব, এই যে কনসেপচুয়াল অধ্যায়গুলো আছে, এগুলো পড়ার ক্ষেত্রে বোঝা আর মুখস্থ এই দুটোর ব্যালেন্সটা কিভাবে রাখা উচিত, কিভাবে পড়া উচিত এগুলো? আচ্ছা, তো প্রথমেই বলি, এই বিষয়টি আমরা যে মাধ্যমিক দিয়ে এসেছি সেখানে এই বিষয়গুলি ছিল না, সম্পূর্ণভাবে নতুন একটি বিষয়। তবে আবার এটাও বলি, আগের যে সিলেবাস ছিল সেখানে কিন্তু এই বিষয়গুলি ছিল।
তো এখানে খুব সত্যি কথাই যে কিভাবে আমরা মুখস্থ করব না বুঝবো, এখানে কিন্তু দুটো বিষয়কে আমরা মোটামুটি ব্যালেন্স করে যদি চলি এবং যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো যদি আমরা আলোচনা করি তাহলে বুঝতে পারবো কী করতে হবে। তো প্রথমেই বলি যে প্রথম যে বিষয়টি রয়েছে যে ফার্স্ট ইউনিটে যে হ্যারি হেস, সেই হ্যারি হেসের সমুদ্রবক্ষের বিস্তৃতি বা সি ফ্লোর স্প্রেডিং। তো এখান থেকে যে প্রশ্ন আসে আর কি, সেই প্রশ্নগুলো হতে পারে যে সি ফ্লোর যে স্প্রেডিং হয়েছে সেই সি ফ্লোর স্প্রেডিংয়ের যে প্রমাণগুলো কী, ঠিক আছে। যদি এর প্রমাণগুলো খুব ম্যাক্সিমাম হলে আমার 3টি যদি প্রমাণ আমরা পড়তে পারি তাহলে কিন্তু আমরা উচ্চ মাধ্যমিকে কিন্তু 4th সেমিস্টারে কমন পেয়ে যাব। এটা কিন্তু বোঝার দরকার আছে, কারণ যদি আমি না বুঝি তাহলে কিন্তু দীর্ঘস্থায়ী কিন্তু মনে রাখতে পারবো না, পরীক্ষার সময় কিন্তু আমি ভুলে যাব। আমার অনেক পড়ার প্রয়োজন নেই, কিন্তু পরিকল্পনা মাফিক। আমি প্রথমেই ওই জন্য বললাম যে আমরা কিন্তু 35 নম্বর মানে আমাদের নেগলেক্ট করলে হবে না, প্রত্যেকটা পরিকল্পনা মাফিক পড়তে হবে। আমার 3টে বলেছে, আমি ম্যাক্সিমাম 4টি তার প্রমাণ আমি পড়ব, যাতে আমি পরীক্ষার সময় যদি কোনো কারণে আমি ভুলেও যাই 3টি পয়েন্ট আমি মনে রাখি তাহলেও হবে। এখানে আর একটা বিষয় আমার বলে রাখা দরকার আছে যে এই প্রাকৃতিক যে ভূগোল অংশ রয়েছে সেখানে কিন্তু একটু ডায়াগ্রাম বেসিক একটা বিষয় রয়েছে, তো সেটা তো মানে মানে দিতেই হবে। এবং এখানে কিন্তু যে সংজ্ঞা যেটা মানে কোন বিষয়টা বলতে চেয়েছে তার সঠিক যে ধারণাটা সেটা পেতে গেলে কিন্তু আমাকে প্রথমে বুঝতে হবে, তারপর যে টেক্সট বই আমাদের রয়েছে বা যে মাস্টারমশাই বা দিদিমণি যেটা স্কুলে বুঝিয়ে দিয়েছেন সেটা আমাদেরকে তার পরবর্তী মুখস্থ করতে হবে। মুখস্থবিদ্যা অবশ্যই একটা গুণ, কিন্তু না বুঝে মুখস্থ করলে কিন্তু আমাদের কখনোই মেমোরাইজড হতে পারে না, দীর্ঘস্থায়ী আমরা মনে রাখতে পারবো না। সেই জন্য কিছু কৌশল আছে যেভাবে আমরা বোঝাই আর কি। তার মধ্যে একটা নমুনা আমি যেমন দিচ্ছি যে সি ফ্লোর স্প্রেডিংয়ের একটা খুব গুরুত্বপূর্ণ যে বিষয় রয়েছে সেটা পুরাচুম্বকীয় তত্ত্ব বলে একটা বিষয় রয়েছে। অর্থাৎ আমাদের যে মেরু রয়েছে একটা নর্থ পোল, সেই নর্থ পোল আমরা জানি একটাই আছে, কিন্তু বাস্তবিক ক্ষেত্রে বর্তমানে হ্যারি হেসের যে তত্ত্ব রয়েছে সেখানে আমরা দেখেছি যে আমাদের নর্থ পোল দুটো, একটা হচ্ছে ম্যাগনেটিভ নর্থ আর একটা হচ্ছে ট্রু নর্থ অর্থাৎ প্রকৃত উত্তর, আর একটা হচ্ছে চুম্বকীয় উত্তর। এখানে হ্যারি হেস কিন্তু ওই চুম্বকীয় যে উত্তর তার যে পরিবর্তন ঘটেছে বিভিন্ন বছরের যে তার ভূতাত্ত্বিক যে সমীক্ষা, সেই সমীক্ষার মাধ্যমে বুঝিয়েছেন। তো এই বিষয়টা কিন্তু আমাদের একটু তোমার বুঝে পড়তে হবে, শুধু মুখস্থ করলে হবে না, ঠিক আছে। আচ্ছা স্যার, প্লেট বাউন্ডারি বা প্লেট সীমানা এবং সংশ্লিষ্ট যে ভূমিরূপগুলো, এই সংক্রান্ত প্রশ্নে ভালো নম্বর পাওয়ার জন্য ছাত্রছাত্রীরা কিভাবে প্রস্তুতি নেবে? আচ্ছা, এই বিষয়টা প্রথমেই আমি আবারও বলছি যে এই বিষয়টার একটা কনসেপ্ট কিন্তু আমরা এই অংশটা অন্তত আমরা ক্লাস 9-এ কিন্তু পেয়েছি। 4 নম্বর চ্যাপ্টারে আমাদের যেখানে ভূমিরূপ ছিল সেখানে যে ভঙ্গিল পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে, আগ্নেয় পর্বত কিভাবে সৃষ্টি হয়েছে বা আমাদের স্তূপ পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে সেখানে একটা প্রাথমিক ধারণা কিন্তু আমরা পেয়েছিলাম। যদিও তার মাঝে 2 বছর কেটে গেছে বা 3 বছর কেটে গেছে, হয়তো আমরা অনেকটাই ভুলে গেছি, কিন্তু তার ওই বেসিক তার ভিত্তির উপর দাঁড়িয়ে আমরা যদি দেখি তাহলে দেখতে পাবো যে আমাদের প্রত্যেকটা ভূমিরূপ পৃথিবীর কিন্তু কোনো না কোনো পাত সীমানায় কিন্তু সৃষ্টি হয়েছে, প্রত্যেকটা ভূমিরূপ, যে ভূমিরূপগুলোর কথা আমরা উল্লেখ করলাম। যেমন একটা যদি আমরা উদাহরণ দিই, যেমন আমাদের হিমালয় পর্বতশ্রেণী, সেটা হচ্ছে আমাদের উত্তর এবং পশ্চিম দিকে রয়েছে ইউরেশীয় পর্বত মানে আমাদের পাত সীমানা, আর এদিকে আমাদের দক্ষিণ দিকে রয়েছে ইন্দো অস্ট্রেলীয় পাত সীমানা। তো দুটোর মাঝখানে তৈরি হয়েছে হিমালয় পর্বত বা আমাদের যে মধ্য এশিয়ার যে পর্বতশ্রেণীগুলি রয়েছে সেগুলি যদি আমরা একটু ডায়াগ্রাম এঁকে যদি বোঝাতে পারি তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের কাছে এটা মনে রাখাটা অনেক সহজ হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টি রয়েছে, তো এবার আমি আসি যে পরীক্ষা যে আসবে, এবং আমি খুব নিশ্চিতভাবেই যদি আমি সাজেস্টিভ একটা বিষয়ের উপর দাঁড়াই তাহলে কিন্তু এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে আমাদের যে পাত সীমানাগুলি রয়েছে, আমার মনে হয় এই যে 2026-এ আমাদের 4th সেমিস্টার হবে সেখানে অভিসারী পাত সীমানা অর্থাৎ দুটি পাত যখন পরস্পরের দিকে এগোচ্ছে তাদের মাঝে মূলত যে ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়েছে সেই ভঙ্গিল পর্বতের উৎপত্তি 3 নম্বর মানের জন্য তোমরা অবশ্যই করে রাখবে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা। আর
অভিসারী পাত সীমান্তের পর যদি প্রতিসারী পাত সীমান্ত দেখি, তাহলে প্রতিসারী পাত সীমান্ত যদিও চ্যুতি সৃষ্টি হয় বা সমুদ্রের মধ্যবর্তী অংশে সামুদ্রিক শৈলশিলা তৈরি হয়, ওটা অতটা ইম্পর্টেন্ট নয়। তো তোমরা 2 নম্বর মানের জন্য যেটা করে রাখতে পারো সেটা হচ্ছে নিরপেক্ষ যে পাত সীমানা রয়েছে, অর্থাৎ দুটো পাত পরস্পরের সামনাসামনি এলো কিন্তু পাশ কাটিয়ে যখন চলে গেল, তখন তার মাঝখানে যে চ্যুতি সৃষ্টি হয় বা আমাদের দেখতে পাই যে দ্বীপপুঞ্জগুলো তোমার কার্ভ হয়ে গেছে, বেঁকে গেছে, সেগুলো সৃষ্টি হয়। সেই এরকম তুমি নিরপেক্ষ পাত সীমানা তুমি 2 নম্বর মানের জন্য করে রাখতে পারো। সুতরাং এখানে একটা 3 নম্বরের এবং একটা 2 নম্বর মানের প্রশ্ন করলেই এবারের মনে হয় সেমিস্টারে তুমি কমন পেতে পারো। আচ্ছা, এবারে স্যার জানবো এক্সোজেনিক প্রসেস অর্থাৎ বহির্জাত প্রক্রিয়া থেকে যে ভূমিরূপগুলো হচ্ছে, নদী সম্বন্ধীয়, উপকূলবর্তী, বায়ুবাহিত যে ভূমিরূপগুলো, একসাথে কিভাবে পড়লে মনে রাখা সহজ হবে? ঠিক আপনি যেমন আগের বিষয়গুলো বোঝালেন, ঠিক সেভাবে একটু জানবো। আচ্ছা, তো আমি পড়াতে গিয়ে দেখেছি বা সিলেবাসটা ভালোভাবে মানে নিজে অবজার্ভ করেছি এবং সেগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করেছি। সেখানে আমার মনে হয়েছে এই যে ভূমিরূপ চ্যাপ্টার রয়েছে, যে আমাদের যে সিলেবাস রয়েছে বা যে প্রশ্নের প্যাটার্ন রয়েছে, সেখানে এ বি সি এইভাবে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। তো সেখানে এ যে ক্যাটাগরি রয়েছে, সেখানে এই যে ফিজিক্যাল জিওগ্রাফি, সেই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যে আমাদের একটাই 5 নম্বরের প্রশ্ন লিখতে হবে, কিন্তু প্রশ্ন থাকবে, আমাদের কাউন্সিল বলে দিয়েছে 2টো প্রশ্ন থাকবে, যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমি খুব নিশ্চিতভাবে বলতে পারি এই ভূমিরূপ থেকেই একটা 5 নম্বরের প্রশ্ন কিন্তু তোমার আসবে। তার মধ্যে কোন প্রশ্নটা আসতে পারে, যেটা আমরা ক্লাস 10-এ পড়ে এসেছি, যে আমাদের যে নদী অর্থাৎ ফ্লুভিয়াল যে ল্যান্ডস্কেপ রয়েছে, সেই ফ্লুভিয়াল ল্যান্ডস্কেপ অর্থাৎ নদীর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ, অর্থাৎ গিরিখাত, ক্যানিয়ন, আমাদের মন্থকূপ, আমাদের প্রপাতকূপ, জলপ্রপাত, তো তার মধ্যে 3টি ভূমিরূপ যেটা তোমরা মাধ্যমিকে করেছিলে, যেভাবে করেছিলে সেটাই যদি তুমি ওখানে খাতায় লিখে আসতে পারো, তুমি 5-এ 5ই পাবে। আলাদা করে তোমার এটাকে অতিরিক্ত কিছু করার দরকার নেই। একটা বিষয় গেল। 2 নম্বর বিষয় হচ্ছে এর মধ্যে অনেকগুলো এই ভূমিরূপ এই অংশ থেকে পার্ট রয়েছে। একটা 5 নম্বর তুমি পেলে, এরপরে 3 নম্বর মানের যে প্রশ্ন রয়েছে তার মধ্যে যেমন রয়েছে আমাদের এই যে বায়ুর যে ক্ষয়কার্যের ফলে ভূমিরূপ বা বায়ু এবং জলধারার সঞ্চয় কার্যের ফলে ভূমিরূপ, সেখান থেকে যেমন এবছর মানে তোমরা যে মানে সামনের যে পরীক্ষা দেবে, সেখানে আরেকটা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়েছে, সেটা হচ্ছে মানে মরু অঞ্চলে বা উষ্ণ শুষ্ক মরু অঞ্চলে কেন বায়ুর কাজ প্রাধান্য পায়। এটা 3 নম্বর মানের একটা বিশ্লেষণাত্মক প্রশ্ন। এখানে 3টে পয়েন্ট যদি যথাযথ লেখা যায়, 3-এ 3 পাওয়া যাবে। এটা তুমি ডায়াগ্রাম দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু অবশ্যই প্রত্যেকটার যুক্তি দেওয়ার পর তুমি কিন্তু একটা উদাহরণ দেবে। তুমি সাহারা মরুভূমি দিতে পারো, থর মরুভূমি দিতে পারো, আটাকা মরুভূমি দিতে পারো। সবসময় যে ফিজিক্যাল জিওগ্রাফি মানেই তোমাকে ডায়াগ্রাম দিতে হবে, সবটা তা নাও হতে পারে, কিন্তু এটুকু তুমি নিশ্চিত থাকতে পারো যে তুমি এখন যুক্তিটা যদি সঠিক দাও, যদি 2টো করে সেন্টেন্স হয় 6টা সেন্টেন্স, আর একটা উদাহরণ যদি দাও, আমি ধরে নিচ্ছি একটাই সেন্টেন্স, তাহলে 7টা সেন্টেন্স লিখে কিন্তু 3-এ 3 পাওয়া যাবে। এরপর আসি আমাদের হচ্ছে রয়েছে গ্লেসিয়াল ল্যান্ডস্কেপ। সেই গ্লেসিয়াল ল্যান্ডস্কেপের মধ্যে রয়েছে মূলত আমাদের যে বহির্বিধৌত সমভূমি, অর্থাৎ যাকে ইংলিশে বলি আউট ওয়াশ প্লেন। সেখানে আমার 2 নম্বর মানের প্রশ্ন ওখান থেকে আমি কমন পেতে পারি। তার মধ্যে কি পাবো, একটা 2 নম্বরের প্রশ্ন হচ্ছে কেম কাকে বলে, 2 নম্বর প্রশ্ন এসকার কাকে বলে। এই কেম এবং এসকার এই দুটোর মধ্যে আমার মনে হয় একটা প্রশ্ন যদি থাকে এখান থেকে, একটা এখান থেকে থাকতে পারে। তারপরে যে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে আমাদের যে গ্রাউন্ড ওয়াটার, অর্থাৎ আমাদের যে ভৌম জল, সেই ভৌম জলের ফলে যে ভূমিরূপ রয়েছে, খুব বলছি না, খুব এই জিওমরফোলজি পার্টটা মানে খুবই মনে হচ্ছে ছোট, কিন্তু ওর মধ্যে সব বিষয়গুলোকে মানে দিয়েছে কাউন্সিল, তো সেগুলোকে টাচ করে করে আমাকে মানে তোমাদের পড়তে হবে। ওই জন্য বললাম না, খুব টেকনিক্যালি এগোতে হবে। তার মধ্যে কি ভূমিরূপ তুমি পড়বে না, গ্রাউন্ড ওয়াটারের ক্ষেত্রে যে তোমার সবচেয়ে একটা ভালো প্রশ্ন হচ্ছে আর্তেজীয় কূপ কী, একটা 2 নম্বরের ভালো প্রশ্ন, যে আর্তেজীয় কূপ কী এটা। 2 নম্বর এখান থেকে আরেকটা প্রশ্ন তুমি করবে, সেটা হচ্ছে না এই যে কাস্ট অঞ্চল রয়েছে, সেই কাস্ট অঞ্চলের অনেকগুলো ভূমিরূপ রয়েছে, তার মধ্যে তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে প্রশ্নটা হচ্ছে টেরারোজা কি, 2 নম্বরের প্রশ্ন।
কিন্তু আমি একটা বিষয় সবসময় যেটা ছাত্রছাত্রীদেরকে বলে থাকি যে তুমি কিভাবে উত্তর লিখবে সেটা হয়তো পরে আলোচনা করলেও ঠিক হতো, কিন্তু আমি মাঝেও একটা বলে দিচ্ছি, তুমি সংজ্ঞাটা সঠিক লেখো। তার যখন ভূমিরূপ পড়বে তোমার তার উৎপত্তিটা ওই সংজ্ঞার মধ্যে আছেই প্রায়, ওটাকেই তুমি উৎপত্তি বলে একটা পয়েন্ট করো, একটাই সেন্টেন্স ব্যবহার করো, খুব ম্যাক্সিমাম হলে দুটো সেন্টেন্স, তার তুমি উদাহরণ দাও। আর যেগুলো ডায়াগ্রাম দেওয়া সম্ভব হবে সেগুলো তুমি একটা করে ডায়াগ্রাম দিয়ে দাও। প্রত্যেকটা যে আমাদের বই আমাদের মানে রয়েছে, প্রত্যেকটা বইয়ে অসংখ্য ডায়াগ্রাম রয়েছে, সেখান থেকে সহজতর যেটা তোমার মনে হবে বোঝানোর জন্য সেই সহজতর একটা ডায়াগ্রাম কিন্তু ওখানে তুমি দিয়ে দাও। তাহলে আমার সংজ্ঞা হলো, উৎপত্তি হলো, উদাহরণ হলো, ছবি হলো। তোমাকে যে কোনো মাস্টারমশাই বা দিদিমণির কাছে খাতা যাক না কেন কাউন্সিলের, সেটা তুমি 2-এ 2ই পাবে। এরপরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে একেবারেই তোমাদের কাছে নতুন, এই পর্যন্ত তোমরা মোটামুটিভাবে মাধ্যমিকে একটু হলেও পড়ে এসেছো। তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। আগের যে সিলেবাস ছিল এইচএসে সেখানে কিন্তু এই চ্যাপ্টারটা কিন্তু ছিল, এবং সেখান থেকে আমার যে অবজারভেশন বা বিগত সময়ে উচ্চ মাধ্যমিকের যে প্রশ্ন এসেছে, সেখান থেকে যে প্রশ্নটা এসেছে সেটা হচ্ছে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এইভাবে পড়তে পারে বা 3টি ভূমিরূপ উল্লেখ করে দিতে পারে। তো আবারও বলছি, এখানেও এই ভূমিরূপ চ্যাপ্টারের ক্ষেত্রে সংজ্ঞা এবং যখন ভূমিরূপ পড়বে তার উৎপত্তি, যদি কোনো কারণে মনে হয় আমি উৎপত্তি লিখবো না বৈশিষ্ট্য লিখবো, সেটাও তুমি লেখো, বৈশিষ্ট্য বা উৎপত্তি এবং হচ্ছে ছবি, উদাহরণ, এই যে এই স্ট্রাকচারে তুমি লিখবে। এবং আমার দিক থেকে যেমন বলেছিলাম যে নদীর ক্ষয়কার্যের ফলে 3টি ভূমিরূপ চিত্রসহ বিশ্লেষণ করো, 2 নম্বর এই ভূমিরূপ চ্যাপ্টার থেকে 5 নম্বর মানের জন্য প্রশ্ন তোমরা করবে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ। এটা কিন্তু আমার মনে হয় এই দুটোর মধ্যে একটা আশা করি তোমরা কমন পেতে পারো বা পাবে, আমার বিশ্বাস। আচ্ছা, তারপরে যে বিষয়টি রয়েছে যে সামগ্রিকভাবে যে ভূমিরূপ, সেই সামগ্রিকভাবে ভূমিরূপের মধ্যে একটা পার্থক্য 3 নম্বর মানের আসতে পারে। আমি একটাই 3 নম্বর মানের প্রশ্ন বলেছি এখনো পর্যন্ত, যে বায়ুর কেন হচ্ছে মরুভূমি অঞ্চলে ক্ষয়কার্যের ক্ষেত্রে প্রাধান্য পায়। জেনারেলি সবাই ভূমিরূপগুলো নিয়ে ভাবে, কিন্তু কেন প্রাধান্য পায় এই ধরনের বিশ্লেষণাত্মক প্রশ্ন কিন্তু বিগত সময়ে কিন্তু এসেছে। সেগুলো কিন্তু অনেকে ভাবে যে এই ধরনের প্রশ্ন হয়তো আসবে না, কিন্তু আমি আবারও বলছি এই প্রশ্নটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তারপরে তোমরা যেটা করবে পার্থক্য করবে, যেমন যেগুলো তোমরা ক্লাস 10-এ করে এসছো, যেমন গিরিখাত ক্যানিয়নের মধ্যে পার্থক্য, কিছু কিছু বিষয় রয়েছে। এবার আরেকটা বিষয় আমার এখানে তোমাদের পরিষ্কার করে দেওয়া উচিত, যে আমি পার্থক্য লিখবো স্যার 3 নম্বর আছে, 3টে পার্থক্য লিখবো, বেশ ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি 3টে পার্থক্য লেখো। কিন্তু আমার তোমাদের কাছে আমার কি বলবো, অনুরোধ বলতে পারি, বা তোমাদেরকে আমি বলতে পারি, সাজেশন বলতে পারো, হ্যাঁ, তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে একটু জাস্ট 1 টাচ, যাকে বলে 1 টাচের মধ্যে যদি কোনো ছবি দেওয়া যায়, তাহলে পার্থক্যে 1 টাচ একটা ছবি দেবে। তার কারণ যদি কোনো কারণে তোমার একটা প্রশ্ন যদি কমও লেখা হয়, যদি কোনো কারণে হতে পারে, সময় হতে পারে, যে কোনো কারণে হতে পারে, তখন এক্সামিনার দেখেন যে আমার এই স্টুডেন্টটার খাতা আমি যখন আমি সেগুলোর মূল্যায়ন করছি, তাহলে স্টুডেন্টটা কিন্তু পড়াশোনাটা করেছে, কোনো কারণে এটা একটু কম লেখা হয়ে গেছে, তখন খুব সাইকোলজিক্যালি অর্থাৎ মানসিক দিক থেকে তিনি কিন্তু ওই নাম্বারটা কিন্তু 2-এ 2 দিয়ে দেন। মানে যদি একটা সংজ্ঞার উদাহরণ দিয়ে দেওয়া যায় তখন কিন্তু দিয়ে দেন, বেশ আগের প্রশ্নগুলো তো খুব ভালো লিখেছে, স্টুডেন্টটা বেশ ভালো, কোনো কারণে পারেনি বা হয়েছে, যাই হোক। সেই জন্য বলি যে কিছু পার্থক্য রয়েছে। অনেকে তোমরা প্রশ্ন করো যে স্যার এই পার্থক্য কি ছবি হয়, কিন্তু আমি বলবো যেহেতু উচ্চ মাধ্যমিক তোমরা দিচ্ছ, কিছু পার্থক্য রয়েছে, তার মধ্যে গিরিখাত ক্যানেনের কথা বললাম, বা যুগান বা ইয়ারদাংয়ের কথা আমি বলবো। এই ধরনের পার্থক্যগুলোর ক্ষেত্রে 1 টাচ, আবারও বলছি, খুব গর্জাস তোমাকে সেট দিতে হবে, কালার দিতে হবে, এর কথা আমি বলছি না। 1 টাচ পেন্সিল ধরে এক টানে যে ছবি হবে সেইগুলো কিন্তু তোমরা একটু প্র্যাকটিস করবে। খুব আহামরি মানে ভালো ছবি দেওয়ার কোনো বিষয় নেই, বিষয়টা বোঝার বিষয়, যে তুমি বুঝেছ, যিনি এক্সামিনার তিনিও বুঝতে পেরেছেন এই স্টুডেন্টটা জানে। সেই জন্য এই ভূমিরূপ চ্যাপ্টার থেকে কিন্তু এই ধরনের প্রশ্নগুলো তুমি করতে পারো। স্যার, ভূমিরূপের এই চ্যাপ্টারের যে বড় প্রশ্নগুলো হবে, যেমন আপনি বললেন উৎপত্তি, সংজ্ঞা, এইভাবে আমরা পয়েন্ট করে লিখছি, ঠিক সেভাবে কিভাবে বড় প্রশ্ন সাজানো যেতে পারে, মানে ছবি দিয়ে বা কিভাবে করা যেতে পারে, একটু যদি বলেন। হ্যাঁ, হ্যাঁ, সেটা হচ্ছে আমি আবারও বলছি যে কনসেপ্ট তোমাকে পরিষ্কার রাখতে হবে। মানে এত বড় সিলেবাস, মাত্র 3 থেকে 3.5 মাস সময়, সব বিষয়টাই আমরা বুঝতে পারছি, কিন্তু তার মধ্যেও তোমাকে কিন্তু দেখা যাচ্ছে 35-এ 35 তোমাকে পেতে হবে বা তুমি পাবে। আশা করি আমরা যেগুলো বলছি সেগুলো শুনলে তুমি অবশ্যই পাবে।
সেজন্য বলছি যে আমি ঠিক করে নেবো আগে। আর একটা বিষয় এখানে খুব গুরুত্বপূর্ণ, যে পরীক্ষার সময় প্রশ্ন সিলেকশন, আমি কোন প্রশ্নটাকে আমি সিলেক্ট করব, যে কোশ্চেনটা আমি সিলেক্ট করছি যেটা আমি কম সময় নামাতে পারবো। যে আমি যে আমার সাপোজ দুটো ভূমিরূপ পড়েছে, যে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটে ভূমিরূপ পড়েছে, আবার নদীর ক্ষয়কার্যের ফলে তিনটে ভূমিরূপ পড়েছে। তোমার যেটা মনে হবে, আমি মাধ্যমিকে পড়ে এসেছি, নদীটা আমি পড়ে এসেছি, আমার পড়া আছে, সমুদ্র তরঙ্গর বিষয়টা নতুন আমার কাছে, তাহলে তোমার যেটা আগে থেকেই তুমি তৈরি অলরেডি হয়েই ছিলে, সেটাকে জাস্ট একবার তুমি জাস্ট রিভাইজ করেছো, তুমি সেই উত্তরটা লেখো যেটা তোমার কাছে ফ্লেক্সিবল মনে হয়, যে আমি পরীক্ষার সময় এটা লিখতে পারবো। তোমাকে ওই কোশ্চেনটা না লিখলে তুমি নাম্বার কম পাবে এরকম কোনো বিষয় নেই, ঠিক আছে? তো গুছিয়ে লেখার যে বিষয়টা নিয়ে আরেকবার কথা বলি, সেটা হচ্ছে আমরা প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেবো। যদি ক্ষয়কার্যের ফলে ভূমি, তাহলে কোন প্রক্রিয়া ক্ষয় করে, যেমন অবঘর্ষ প্রক্রিয়া, ঘর্ষণ প্রক্রিয়া এবং দ্রবণ প্রক্রিয়া, এরকম এই প্রক্রিয়া ক্ষয় করে, এবং নিচের যে ভূমিরূপগুলি সৃষ্টি হয় বলে এক লাইনে একটা ইন্ট্রোডাকশন দিয়ে দেবো। তারপর আমি সাপোজ সমুদ্র তরঙ্গের এতে লিখছি, যেমন ব্লো আউট বলে একটা ভূমিরূপ আছে, ঠিক আছে? তো সেই ব্লো আউট বা ব্লো হোল, সরি ব্লো আউট নয়, ব্লো হোল। তো সেই ব্লো হোল যেটা রয়েছে, সেটা হচ্ছে আমি সংজ্ঞাটা দেব, এবং এখানে উৎপত্তি দেওয়া দরকার নেই, কারণ এই প্রশ্নটা এমনই আছে যে এই মানে সংজ্ঞার মধ্যেই এর সমস্ত কিছু বিষয় বলে দিয়েছে। দুটো সেন্টেন্স হবে, এর মধ্যে সব বলা আছে, এবং এখানে কিন্তু ছবিটা খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এটা আমায় কম লিখতে হচ্ছে। তাহলে আমি আবারও বলছি যে প্রশ্নটা আমি সঠিক লিখতেও পারবো এবং আমার সময়ও কম লাগবে, আমি সেই কোশ্চেনটা কিন্তু অ্যাটেন্ড করব, ঠিক আছে? তো এরকম তুমি মোটামুটি যদি বলা নাও থাকে, আমি দেখেছি, আশা করি বলা থাকবে, তবু তুমি তিনটে অন্ততপক্ষে ভূমিরূপ লিখবে। কারণ কীরকম নাম্বার ডিভিশন থাকে জেনারেলি, এখনও পর্যন্ত যদিও কাউন্সিলের নাম্বার ডিভিশন আসেনি, কিন্তু খাতা দেখার যে আমাদের অভিজ্ঞতা তার সাপেক্ষে বলছি, সাপোজ 5 নম্বর আছে, যদি তার সংজ্ঞাটা সলিড লেখা যায়, তিনটে সংজ্ঞা, তাহলে 3, ছবির জন্য 1.5, আর উদাহরণগুলোর জন্য হাফ থাকে। তাহলে প্রত্যেকটা হাফ করে না, সব উদাহরণগুলোর জন্য হাফ। এবার কি, এক্সামিনার টু এক্সামিনার খাতা দেখার ভেরিয়েশন হয়, কিন্তু আমাদের কাছে যে ইনস্ট্রাকশনগুলো আসে আর কি, তার জন্য এই ফিজিক্যাল পোর্শনের এরকম ভাগগুলো থাকে, 3, 1.5, অর্থাৎ তিনটে ছবি, তার জন্য হাফ 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 করে আছে, আর সবগুলোর উদাহরণের জন্য হাফ। এইভাবে আমার প্রশ্নের উত্তরগুলো আমাকে সাজিয়ে লিখতে হবে মাথায় রেখে। আচ্ছা স্যার, ক্ষয়চক্র এই চ্যাপ্টারে উইলিয়াম ডেভিসের তত্ত্বটা কিভাবে ছাত্রছাত্রীরা সহজভাবে বুঝবে, একটু যদি বলেন। আচ্ছা, ডেভিসের ক্ষয়চক্রের তত্ত্বটা হচ্ছে আমাদের, যেটাকে আমরা বলি মূলত হচ্ছে স্বাভাবিক ক্ষয়চক্র, অর্থাৎ নর্মাল সাইকেল অফ ইরোশন। আমাদের পৃথিবীর যত ভূমিরূপ রয়েছে, তার মধ্যে অ্যাভারেজ প্রায় 70% ভূমিরূপই কিন্তু নদীর ক্ষয়কার্য বা সঞ্চয় কার্যের ফলে সৃষ্টি হয়েছে। এখানে খুব পরিষ্কার হচ্ছে মনে রাখার যে কৌশলটা রয়েছে, সেটা হচ্ছে আমরা যেমন ক্লাস 10-এ পড়েছি যে আদর্শ নদী, যে নদীর পার্বত্য প্রবাহ রয়েছে, বা যে নদীর যৌবন অবস্থা রয়েছে, যে নদীর মধ্যপ্রবাহ বা পরিণত পর্যায়ে রয়েছে, যে নদীর মানে একদম বার্ধক্য বা আমাদের যে ওল্ড স্টেজ বার্ধক্য অবস্থায় রয়েছে, এই তিনটে। তো আমরা যদি নদীর কথা ভাবি, আমাদের কিছুই নয়, গঙ্গা নদীর পার্বত্য প্রবাহ, তার মধ্য প্রবাহ এবং নিম্ন প্রবাহ, এরকম যে তিনটে আছে, ঠিক সেরকম ডেভিসের যে ধারণাটি আর কি এখানে একই সঙ্গে যুক্ত আর কি সেখানে। তাহলে পার্বত্য প্রবাহে আমাদের কী ধরনের প্রশ্ন এখান থেকে হতে পারে, প্রথমে সেই বিষয়টা বলি, যে হয়তো প্রশ্ন আসতে পারে ডেভিসের ক্ষয়চক্রটি সংক্ষেপে বিশ্লেষণ করো। যদি আসে, খুব বেশি হলে ম্যাক্সিমাম 5 নম্বর মানের আসবে একটাই প্রশ্ন এখান থেকে, অথবা দিয়ে যদি প্রশ্ন হয়, সেখানে আমাকে যে যৌবন পর্যায়ের যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যে আমরা পড়েছি কি, যে পার্বত্য প্রবাহে ক্ষয়ের ফলে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, গিরিখাত সৃষ্টি হয়, ক্যানিয়ন সৃষ্টি হয়, জলপ্রপাত সৃষ্টি হয়, প্রপাতকূপ সৃষ্টি হয়, মন্থকূপ সৃষ্টি হয়, যেগুলো অলরেডি আমরা আগের ইউনিটে পড়ে এসেছি। তাহলে তার যে বৈশিষ্ট্যগুলো আমরা পড়েছি কি না, নদীর পার্বত্য প্রবাহে ভি আকৃতির গিরিখাত সৃষ্টি হয়, যদি সেটা শুষ্ক মরু অঞ্চল হয় তাহলে সেখানে ক্যানিয়ন সৃষ্টি হয়। তাহলে এই যে বিষয়গুলো যেগুলো আমরা ওখানে পড়েছি, ওইটাই হচ্ছে আমি এখানে 1, 2, 3, 4 করে শুধুমাত্র লিখে দেবো। অর্থাৎ নদী যেখানে আমরা পড়েছি, সেই নদী হচ্ছে এখানে যে ভূমিরূপগুলো সৃষ্টি করছে, সেই বিষয়গুলোই ডেভিস সেখানে ব্যবহার করেছেন। অ্যাকচুয়ালি আমরা যে নদী নিয়ে মানে আমাদের পড়েছি ক্লাস 10-এ বা আমাদের 4th সেমিস্টারে যেটা রয়েছে, সেটা হচ্ছে
এই ডেভিসের ক্ষয়চক্রেরই হচ্ছে একটা নির্যাস। সুতরাং ওখানে যেটা আমরা পড়েছি সেই বিষয়টাই হচ্ছে এখানেও আমরা সেই বৈশিষ্ট্যগুলোই ভূমিরূপ যে তৈরি হচ্ছে লিখব। ঠিক আছে, যেমন মধ্যপ্রবাহের ক্ষেত্রে যে আমি মনে করো বৈশিষ্ট্য পড়েছে, আমি কোনো কারণে আমি সেই সময় আমার মনে নেই, কিন্তু মধ্যপ্রবাহে আমার মনে আছে যে নদী ক্ষয়, সঞ্চয় এবং বহন তিনটে সমানভাবে করে। আমি প্রথমে এই বৈশিষ্ট্য লিখে দিলাম, একটা বৈশিষ্ট্য হয়ে গেল। 2 নম্বর বৈশিষ্ট্য আমরা কী লিখলাম না, এখানে তোমার নিম্নক্ষয় ফলে গভীরতা কমে যায়, যেহেতু তোমার এখানে নদীটার যে উপত্যকাটা সেই উপত্যকাটা আস্তে আস্তে ইউ আকৃতি টাইপের হয়ে যায়। তাহলে আমি এটাও 2 নম্বর বৈশিষ্ট্য লিখে দিলাম। 3 নম্বর কি লিখলাম, যে নদীর এক পারে ক্ষয় হয় আর এক পারে সঞ্চয় হয়। তাহলে আমি এখানে লিখে দিলাম নদীর মধ্যপ্রবাহে যেখানে সঞ্চয় হয় সেখানে কী তৈরি হয়, নদী চর বা নদী চড়া সৃষ্টি হয় বা বিন্দু বার এখানে সৃষ্টি হয়, এটা লিখে দিলাম। নদীর মধ্যপ্রবাহে আমরা কি পড়েছি, যে অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয় বা নদীবাঁক বা মিয়েন্ডার দেখা যায়। তাহলে যে ভূমিরূপগুলো সৃষ্টি হচ্ছে সেইগুলোই হচ্ছে আমরা এখানে উল্লেখ করে দিলাম। এটা আমরা আবারও বলছি, অলরেডি কিন্তু আমরা নদী পড়তে গিয়ে পড়ে এসেছি, তুমি মিলিয়ে দেখবে যে প্রায় একই। সুতরাং তুমি যদি নদী চ্যাপ্টারটা সেই ক্লাস 10 থেকে পড়ে এসেছো, এখনও পড়েছো, সুতরাং ক্ষয়চক্রের এই বৈশিষ্ট্য লিখতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হবে না। ঠিক আছে স্যার, পুনর্যৌবন এবং তার ফলে সৃষ্ট ভূমিরূপ, এই অধ্যায়ে ডায়াগ্রামের গুরুত্ব কতটা? আচ্ছা বেশ, আমি ডায়াগ্রামের বিষয়টাও বলছি, তার আগে বলি এই ক্ষয়চক্র থেকে 5 নম্বর মানের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দুটো 5 নম্বর এখানে প্রশ্ন আছে। একটা হচ্ছে ক্ষয়চক্রের এই যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটির যে 3টি পর্যায়ের কথা ডেভিস বলেছেন, সেই 3টি পর্যায় কিন্তু আমার যেমন ইম্পর্টেন্ট, তার সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে পুনর্যৌবন বা রিজুভিয়েশন। আসলে রিজুভিয়েশনের ফলে কি হচ্ছে না, একটা বিষয়টা আমি বলে দিলে আরও একটু ভালো হবে হয়তো ছাত্রছাত্রীদের বুঝতে, যে নদীর মধ্য বা নিম্ন প্রবাহে নদী কিন্তু নিম্নক্ষয় করার প্রবণতা কিন্তু কমতে থাকে। যদি কোনো কারণে নিম্নক্ষয় করার প্রবণতা যদি বৃদ্ধি পায়, তখন নদীর যৌবন পর্যায়ের কিছু বৈশিষ্ট্য কিন্তু সেখানে কিন্তু আবার চলে আসে। তখন নদী কী করে, সে আবার নিম্নক্ষয় করতে শুরু করে। এই নিম্নক্ষয় করার প্রবণতার যে বৃদ্ধি, একেই মূলত বলা হয় রিজুভিয়েশন। তার মধ্যে কী কী ভূমিরূপ সৃষ্টি হয়, ভ্যালি ইন ভ্যালি অর্থাৎ উপত্যকার মধ্যে উপত্যকা। 2 নম্বর সৃষ্টি হয় নিক পয়েন্ট বা আমাদের যাকে স্কন্দভূমি বলি। 3 নম্বর যেটা সৃষ্টি হয় সেটা হচ্ছে নদী মঞ্চ সৃষ্টি হয়, এবং সেই নদী মঞ্চ খোদিত নদী মঞ্চ ইনসিস্ট মিয়েন্ডার বলা হয়, যেটা আর কি সে ধরনের নদীবাঁকটা ইনসিস্ট মিয়েন্ডার সৃষ্টি হয় এই ধরনের। তো এখানে খুব সত্যি কথাই যে এই বারবার আমি বলছি যে ভূমিরূপ চ্যাপ্টারের ক্ষেত্রে ডায়াগ্রামটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট আছে। সেখানে কিন্তু প্রশ্নে বলা থাকে না যে ডায়াগ্রামের জন্য এই নাম্বার আছে, কিন্তু আমরা যখন খাতার মূল্যায়ন করি তখন কিন্তু আমাদেরকে কিন্তু দেওয়া থাকে যে এই বিষয়টার জন্য 3 আছে, ডায়াগ্রামের জন্য 1.5 বা 2 আছে। তো সেখানে কিন্তু বিশেষ করে পুনরুজ্জীবন লাভ বা ক্ষয়চক্রের ক্ষেত্রে যে ডায়াগ্রামটা আছে তার জন্য কিন্তু আমি খুব নিশ্চিত যে ওখানে কিন্তু আলাদা করে 1 অথবা 1.5 নম্বর কিন্তু বরাদ্দ থাকবে। সেখানে কিন্তু ছবি কিন্তু তোমাকে দিতে হবে, অন্ততপক্ষে 2টো ছবি তোমাকে দিতে হবে। অর্থাৎ নিকবিন্দুর একটা ছবি দেবে, আর একটা যদি নদী মঞ্চের ছবি দেওয়া যায় তাহলে কিন্তু 5-এ 5 তোমরা পাবে। আচ্ছা, আর একটা বিষয় বলি, এই চ্যাপ্টার যেহেতু আমাদের আলোচনা হচ্ছে, তো এখান থেকে 2টো 5 নম্বরের মধ্যে একটা 5 নম্বর আসবে। যদি আসে, তার মধ্যেও সবচেয়ে আমার মনে হয় এই পুনর্যৌবন লাভের ফলে যে ভূমিরূপগুলি রয়েছে সেই ভূমিরূপ থেকে 5 নম্বরের প্রশ্ন আসে। যদি নাও আসে, কিন্তু এখান থেকে তোমার আমি খুব নিশ্চিত যে নিক বিন্দু কাকে বলে এটা 2 নম্বর মানের প্রশ্ন হিসাবে কিন্তু তোমরা করে রাখবে। ঠিক আছে? আচ্ছা স্যার, ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণিঝড়, এই অধ্যায়ে ওই যে সংজ্ঞা, বৈশিষ্ট্য এবং কার্যপ্রণালী, এইগুলোর মধ্যে কোন অংশে বেশি জোর দেওয়া উচিত? অ্যাকচুয়ালি এই যে ট্রপিক্যাল আর মিড ল্যাটিটিউড যে সাইক্লোন রয়েছে, এখানেও ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে পড়ছে। এখান থেকে একটা 5 নম্বরের প্রশ্ন আমি প্রথমেই বলি। সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ যে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে তার যে তত্ত্ব, সেটা হচ্ছে বার্কনেস বলে নরওয়ের যে বিজ্ঞানী যে তত্ত্বটি দিয়েছেন, এই তত্ত্বটি কিন্তু যে নাতিশীতোষ্ণ ঘূর্ণাবর্তের যে জীবনচক্র, সেখানে তোমার 6টি পর্যায় রয়েছে। ঠিক আছে, ওই যে 6টি পর্যায়,
এই প্রত্যেকটা পর্যায়ে কীভাবে ঘূর্ণাবর্তের উৎপত্তি হচ্ছে, আস্তে আস্তে ঘূর্ণাবর্তের মৃত্যু হচ্ছে বা শেষ হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু 5 নম্বর মানের কিন্তু তোমরা অবশ্যই করে রাখবে। একটাই 5 নম্বর মানের প্রশ্ন করবে, এই মধ্য অক্ষাংশ ঘূর্ণাবর্ত যেটা, সেটা এবং তার সঙ্গে ডায়াগ্রাম। এখানে লেখার জন্য কিন্তু আমি পরিষ্কার বলছি, লেখার জন্য কিন্তু তোমার 3 থেকে 3.5 থাকবে, আর ছবির জন্য কিন্তু 1.5 নাম্বার থেকে 2 নাম্বার কিন্তু থাকবেই। তো এখানে এবার এই যে মানে ঘূর্ণাবর্তের যে বিষয়টা বলছি, যে প্রশ্নটা তন্নেষা করলো, সেটা হচ্ছে সংজ্ঞা যে বিষয়টা নয়, এখান থেকে যে প্রশ্ন হবে সেটা হচ্ছে এই ক্রান্তীয় ঘূর্ণাবর্তের উৎপত্তির শর্ত। তাহলে কোথায় উৎপত্তি হচ্ছে না, আমার মোটামুটিভাবে 10 ডিগ্রি অক্ষাংশ থেকে 35 ডিগ্রি অক্ষাংশে, যেখানে অগভীর সমুদ্র রয়েছে, যেমন আমাদের মেক্সিকো গালফ হতে পারে, আমাদের ক্যারিবিয়ান সাগর হতে পারে, আমাদের বঙ্গোপসাগর হতে পারে, দক্ষিণ চীন সাগর হতে পারে, এইগুলো বিভিন্ন এই 10 ডিগ্রি থেকে 35 ডিগ্রি অক্ষাংশের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু বছরের সবসময় তো তৈরি হচ্ছে না। তাহলে কোনো পার্টিকুলার এমন কিছু সেই সময় সিচুয়েশান তৈরি হচ্ছে, ক্লাইমেটিক কন্ডিশান তৈরি হচ্ছে, বা আমাদের সমুদ্রের এমন একটা অবস্থা তৈরি হচ্ছে যে সময় কিন্তু এই ধরনের একটা ট্রপিক্যাল স্লাইকন কিন্তু আমাদের তৈরি হচ্ছে। তাহলে তার শর্তগুলোর মধ্যে যেমন আমরা বলতে পারি, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা 26 ডিগ্রি থেকে 27 ডিগ্রি সেলসিয়াস হবে, বায়ুমণ্ডলীয় চাপ সেই সময় 850 মিলিবারের নিচে নেমে আসবে, ঠিক আছে। তো এই এবং হচ্ছে যে আমাদের এটা কোরেলিস শক্তি এবং যে লিন তাপ, সেই লিন তাপ এবং কোরেলিস শক্তির যে ভূমিকা সেটা উল্লেখ করতে হবে। তো আমি বলবো এখানে সংজ্ঞা নয়, এখানে শর্তটাকে তোমরা ভালোভাবে দেখবে, ঠিক আছে। আর এটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণাবর্তের ক্ষেত্রে। আর একটা প্রশ্ন এখান থেকে মানে হতে পারে, সেটা হচ্ছে একটা পার্থক্য হতে পারে, যে ক্রান্তীয় ঘূর্ণাবর্ত এবং হচ্ছে মধ্য অক্ষাংশ যে ঘূর্ণাবর্ত, দুটোর মধ্যে কি পার্থক্য, এটা হতে পারে, কিন্তু খুব ইম্পর্টেন্ট নয়। কিন্তু আমি বলবো তোমরা এটা করে রাখবে। 5 নম্বরে তাহলে করবে মধ্য অক্ষাংশ ঘূর্ণাবর্ত, এই পার্থক্যটা করবে তোমরা 3 নম্বরের। আর এই শর্তটা যদি বলে দেয় পার্টিকুলার 2টি শর্ত লেখো, তাহলে 2 নম্বর থাকবে। আর যদি বলা না থাকে, তাহলে হচ্ছে শর্তে খুব ম্যাক্সিমাম হলে 3 নম্বর থাকবে। তো আমি বলবো 3টে না, তোমরা 4টে শর্ত লেখো, ইম্পর্টেন্ট 4টে শর্ত লেখো। আচ্ছা, এই ঘূর্ণাবর্তের পরেও আরও কিছু অংশ রয়েছে, সেটাও বলি, একেবারেই নতুন, সেটা জেট বায়ু। জেট বায়ুর এখান থেকে আমার 2টো প্রশ্ন আমি তোমরা করে রাখবে। একটা হচ্ছে জেট বায়ুর বৈশিষ্ট্য, ঠিক আছে। জেট বায়ুর হচ্ছে মিনিমাম 4টি বৈশিষ্ট্য করবে, পরীক্ষায় খুব বেশি হলে 2 নম্বর পড়বে। তোমরা যদি উল্লেখ করে দেয় 2টো, তাহলে তোমাদের যেটা মনে হবে 2টো সলিড যে বৈশিষ্ট্য, সলিড বৈশিষ্ট্য লিখবে। আর একটা 3 নম্বরের যে মানের প্রশ্ন হতে পারে, যেটা খুব প্রয়োগমূলক প্রশ্ন, সেটা হচ্ছে এই আমাদের যে মৌসুমি বায়ু রয়েছে আমাদের ভারতীয় উপমহাদেশে, সেই মৌসুমি বায়ুর সঙ্গে আমাদের জেট বায়ুর যে সম্পর্ক, সেটা কিন্তু 3 নম্বর মানের কিন্তু প্রশ্ন পড়বে। এখানে কিন্তু আমাদের পূবালি জেট বায়ু এবং পশ্চিমা জেট বায়ু, অর্থাৎ ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের ভারতে যে মৌসুমি বর্ষাকালে পূবালি জেট বায়ু প্রবাহিত হয়, আর এই যে এখন শীতকাল চলছে আমাদের, সেই শীতকালে হচ্ছে পশ্চিমা জেট বায়ু প্রবাহিত হয়। তাহলে কিভাবে আমাদের ক্লাইমেটকে মানে এই জেট বায়ু নিয়ন্ত্রণ করছে আমাদের ভারতীয় উপমহাদেশে, এই প্রশ্নটা কিন্তু আমার দৃষ্টিকোণ থেকে কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কিন্তু এখানে কিন্তু আর একটা কথা বলি, একটা ছবি কিন্তু দেওয়া দরকার আছে। তোমরা কিন্তু ভারতের যখন আমরা এই ইকোনমিক বা আমাদের হিউম্যান জিওগ্রাফির দিকে আসছি, যেখানে কিন্তু তোমার অন্য মানে কোনো বিশাল কিছু ছবি হবে তা নয়, কিন্তু ভারতের ছবি আঁকাটা একটু প্র্যাকটিস করলে ভালো হয়। এখানে কিন্তু একটা ডায়াগ্রাম দিতে হবে এই ছবিটার ক্ষেত্রে। এবার জেট বায়ুর ক্ষেত্রে তুমি দিতে পারো, নাও দিতে পারো, কিন্তু এটা দিতে হবে। আচ্ছা, আর একটা এখানে 2 নম্বর মানের ভালো প্রশ্ন আছে, যে জিওট্রপিক বায়ু কাকে বলে। অর্থাৎ জিওট্রপিক বায়ু মানেই হচ্ছে তোমার উদাহরণ হিসেবে জেট বায়ু, তুমি দেখবে জিওট্রপিক বায়ু শুধুমাত্র সংজ্ঞাটা লিখবে, তার উদাহরণ লিখবে হচ্ছে তোমার মানে জেট বায়ু হচ্ছে জিওট্রপিক বায়ু, এটা লিখলে তোমার হচ্ছে 2 নাম্বার পাওয়া যাবে। আচ্ছা, এখানে এই ইউনিটের আর একটা ভালো প্রশ্ন আছে, এল নিনো কি। এল নিনোটা কিন্তু তোমার এগুলো খুব নতুন বিষয়, এবং যখন যিনি প্রশ্ন করবেন, যে প্রশ্ন হয় সেখানে নতুনত্বেরও কিন্তু একটা বিষয় থাকবে। তোমরা কিন্তু যেটা করবে সেটা হচ্ছে এই যে আমাদের এল নিনো, সেই এল নিনো কাকে বলে, এরকম একদম ফ্ল্যাট কোশ্চেন থাকবে, এল নিনো কাকে বলে, এটা একটা ফ্ল্যাট 2 নম্বর মানের প্রশ্ন থাকবে, ঠিক আছে। আর যদি খুব আরও স্বাভাবিক একটা প্রশ্ন হয় যে এল নিনো এবং লা নিনা, তার বিপরীত অবস্থা হচ্ছে লা নিনা। হ্যাঁ, তো এল নিনো হলে যেমন আমাদের ভারতে কী হয়, খরা পরিস্থিতি সৃষ্টি হয়,
লানিনা সৃষ্টি হলে কি হয়, আমাদের এখানে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। একদম ফ্ল্যাট কোশ্চেন এরকম যদি তুমি দুটো লেখো তাহলেও কিন্তু দুয়ে দুই এই ধরনের প্রশ্নও কিন্তু থাকবে। মানে তোমাকে একদম 4টে বা 5টা সেন্টেন্স লিখতে হচ্ছে তা নয়, দুটো সেন্টেন্সের ছোট ছোট উত্তর লিখেও কিন্তু দুয়ে দুই তুমি কিন্তু একদম নিশ্চিতভাবে পাবে। স্যার ঘূর্ণিঝড় নিয়ে কথা হচ্ছে, তখন প্রতীপ ঘূর্ণিঝড়, অ্যান্টিসাইক্লোন, অ্যান্টিসাইক্লোন এই বিষয়ে সাধারণত কোন ভুলগুলো ছাত্রছাত্রীরা করে থাকে? আসলে ওই যে মানে ধারণাগুলো, মানে আমরা প্রথমেই বলেছি যে তুমি যে বিষয়ে পড়ো না কেন তোমার সেই বিষয়ের ধারণাটাকে তুমি আগে পরিষ্কার করো। যে তোমার টেক্সট পড়ে হোক বা অন্য কারোর থেকে সহায়তা নিয়ে হোক না কেন, সেই জায়গাটা তোমাকে লিখতে হবে। ভুলগুলো করে থাকে মানে কি, মানে প্রতীক ঘূর্ণাবর্ত মানে অনেকে লেখে প্রতীক ঘূর্ণাবর্ত, মানে এইরকম আর কি, মানে শব্দ চয়নের ক্ষেত্রে অনেকটা ভুল থাকে আমি দেখেছি। তো এখানে প্রশ্নটা করলো খুব ভালো একটা প্রশ্ন। তো এই প্রসঙ্গে বলি, এখান থেকে যে প্রশ্ন আসতে পারে আগে সেই বিষয়টা বলি, সেটা হচ্ছে ঘূর্ণাবর্ত আর প্রতীক ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটা কিন্তু তোমরা, তাহলে আমি প্রথমে একটা পার্থক্য বলেছিলাম যে আমাদের ক্রান্তীয় ঘূর্ণাবর্ত আর মধ্য অক্ষাংশীয় ঘূর্ণাবর্ত, তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে ঘূর্ণাবর্ত এবং প্রতীক ঘূর্ণাবর্তের মধ্যে পার্থক্য। ঠিক আছে, এই একটা পার্থক্য প্রশ্ন হতে পারে। আর একটা প্রশ্ন হতে পারে যে প্রতীপ ঘূর্ণাবর্ত যেখানে সৃষ্টি হয়, অর্থাৎ প্রতীপ ঘূর্ণাবর্ত মানে হচ্ছে আমরা দেখতে পাই যে শীতল এবং শুষ্ক ভারী বায়ু যখন বৃহৎ এলাকা জুড়ে, সেটা 2000 বা 2500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে যখন তোমার শীতল শুষ্ক ভারী বায়ু নিম্নগামী হয়, তখন আকাশ মেঘমুক্ত থাকে, কোনো বৃষ্টিপাত হয় না, একেবারেই মেঘমুক্ত পরিষ্কার শান্ত আবহিক অবস্থা, যেটা সাধারণত আমাদের এখানে এই যে আমাদের এখন দেখছি আকাশে সেই অর্থে ঘন কালো কোনো মেঘ নেই, অর্থাৎ আমাদের শীতকালে আমাদের প্রতীপ ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। এটা উদাহরণ হিসেবেও তুমি ওখানে লিখতে পারো যে মৌসুমি শীতকালে আমাদের ভারতীয় উপমহাদেশে প্রতীপ ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়। তো ধারণা, আবার বলছি, ধারণাটাকে তুমি সঠিক নাও, পরীক্ষার সময় দেবে তুমি ঠিক লিখে আসতে পারবে। আচ্ছা, এই প্রসঙ্গে আরেকটা বলি, আসলে এই ক্লাইমেট পোর্শনটা মানে বলতে সহজ, কিন্তু এর মধ্যে এত এত ভাগ আছে না। আর একটা প্রশ্ন তোমাদেরকে আমি বলবো যে আমাদের যে তোমরা সবাই জানো যে বিশ্ব জলবায়ুর যে পরিবর্তন, অর্থাৎ যে ক্লাইমেট চেঞ্জ, সেই ক্লাইমেট চেঞ্জ আমরা সবাই বলছি যে মানুষ জীবাশ্ম জ্বালানি দহন করছে বলে শুধুমাত্র আমাদের এই বিশ্ব উষ্ণায়ন ঘটছে। কিন্তু এখান থেকে একটু অড একটা কোশ্চেন আসে, তোমরা করে রাখবো অবশ্যই। আমার তোমাদেরকে আছে কি বলতে পারো, সাজেশান বলতে পারো, যে এই নর্মালি আমাদের প্রকৃতিগতভাবে আর কি কীভাবে আমাদের বিশ্ব উষ্ণায়ন ঘটে। যেমন আমরা জানি যে আমাদের যে অ্যাক্সিস, অর্থাৎ পৃথিবীর যে অ্যাক্সিসটা মেরুদণ্ডটা রয়েছে, নর্থ পোল এবং সাউথ পোল, সেও কিন্তু 10,200 বছর অন্তর অন্তর কিন্তু তার অ্যাক্সিসে কিন্তু পরিবর্তন হয়। দেবে বইয়ে পরিষ্কার করে লেখা আছে যে আমাদের অক্ষের কৌণিক মানের পরিবর্তন, তার ফলেও আমাদের কিন্তু বিশ্ব উষ্ণায়ন হয় প্রকৃতিগতভাবে 10,200 বছর অন্তর অন্তর। আবার আমরা দেখতে পাই যে এই অনুসুর বা যে অপসুর অবস্থান, সেই অনুসুর বা অপসুর অবস্থানেও কিন্তু আমাদের কিন্তু এই উষ্ণতার তারতম্য হয়, এটাও তুমি দেখে রাখতে পারো। তো এই ধরনের যে মানে একটু মানুষের ভূমিকা ছাড়াও প্রকৃতিগতভাবেও বিশ্ব উষ্ণায়ন হতে পারে, এই কোশ্চেনটা তোমরা অন্ততপক্ষে 2 নম্বর মানে করে রাখবে, এবং দুটো কারণ কিন্তু তোমরা অবশ্যই করবে। আচ্ছা স্যার, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ এই অধ্যায়ে তথ্যভিত্তিক এবং বিশ্লেষণধর্মী অর্থাৎ বড় প্রশ্নের প্রস্তুতি কিভাবে নেবে? আমি যতটুকু সিলেবাস দেখলাম, অ্যাকচুয়ালি এই আগেও ছিল, আমরা যখন ক্লাস 10-এ মানে পড়িয়েছিলাম, সেখানে কোপেনের জলবায়ু শ্রেণীবিভাজনটাই অ্যাকচুয়ালি পৃথিবীতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য এবং সবচেয়ে বেশি বাস্তবিক। তো এখানে 5 নম্বর মানের প্রশ্ন করার কথা আমি বলবো না। এখানে এই যে ক্লাইমেটিক যে ডিভিশনগুলো রয়েছে, সেখান থেকে একটা 2 নম্বর মানের প্রশ্ন প্রথমে বলি, যে তিনি একটা যে কোনো আমি ক্লাসিফিকেশান করছি যে ও ভালো ও মন্দ, তাহলে একটা নিশ্চয়ই তার মধ্যে একটা কোনো একটা বেস থাকবে। সেখানে তিনি যে বেসটা নিয়েছিলেন সেটা হচ্ছে গড় মাসিক এবং বার্ষিক উষ্ণতা এবং যে বৃষ্টিপাত, তার যে বন্টন এবং তারতম্য, এই বিষয়টা ছোট্ট, আবারও বলছি খুব ছোট, একদম 2 থেকে 4টে সেন্টেন্সের মধ্যে লিখে এলেই দুই পাওয়া যাবে। ঠিক আছে, অর্থাৎ তার জলবায়ুগত শ্রেণীবিভাজনের ভিত্তি, এইভাবে প্রশ্নটা আসতে পারে। এছাড়া আমরা যে ক্লাস 10-এ পড়েছিলাম, ওই জন্য বলছি তোমাদের অনেক চাপ নেওয়ার দরকার নেই, যে আমাদের নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের প্রধান কী বৈশিষ্ট্য।
যে একটাই ঋতু উষ্ণ আর্দ্র গ্রীষ্ম ঋতু, সারা বছর এখানে উষ্ণতা থাকে তোমার 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস, গড় বৃষ্টিপাতের পরিমাণ 200 থেকে 250 সেন্টিমিটার, এবং এখানে বিকেলের দিকে 4 o'clock রেন হয়। অর্থাৎ কমন যে বিষয়গুলো তুমি পড়ে এসেছো সেই বিষয়টা জানলেই তুমি ওখানে লিখতে পারবে। এখান থেকে 5 নম্বরের প্রশ্ন হবে না, 2 নম্বরের প্রশ্ন হতে পারে। সুতরাং আমার এই ছোট ছোট যে ইম্পর্টেন্ট বিষয়গুলো অনেক জানার দরকার নেই, এইটুকু যেটা তুমি দশম শ্রেণীতে অর্জন করেছো সেটাই শুধু তুমি একটু দেখে রাখবে। আর মৌসুমী জলবায়ু হোক বা ভূমধ্যসাগরীয় জলবায়ু হোক বা মেরু জলবায়ু হোক বা মরু জলবায়ু হোক, তার যে মূল নির্যাসটা, শুধু মূল নির্যাসটা মনে রাখবে, তাহলেই চলে যাবে। স্যার জীব বৈচিত্র্য, এখানে জীব বৈচিত্র্যর অধ্যায়টা কিভাবে পড়া যাবে, সাজেশন কি হবে এই অধ্যায় থেকে? আচ্ছা, এই জীববৈচিত্র্যটা কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে লাইফ সায়েন্স এবং হচ্ছে জিওগ্রাফি, তার হচ্ছে কম্বিনেশান। অ্যাকচুয়ালি হচ্ছে একটা এনভায়রনমেন্টাল জিওগ্রাফি একটা অংশ। তো সেই এনভায়রনমেন্টাল জিওগ্রাফির অংশ থেকে এখান থেকে একটা 2 নম্বর এবং একটা 3 নম্বর মানের প্রশ্ন আসতে পারে। তার মধ্যে 3 নম্বর মানের কি প্রশ্ন আসে সেটা প্রথমে বলি, যে এই জীববৈচিত্র্যের গুরুত্ব কী। মানে এই যে জীববৈচিত্র্য রয়েছে সেটা আমাদের কেন, আমাদের মানুষের জীবনে কি গুরুত্বপূর্ণ বা প্রকৃতিগতভাবে কি গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব প্রশ্নটা তোমরা কিন্তু 3 নম্বরের জন্য ভালোভাবে কিন্তু করবে। আচ্ছা, আর যে 2 নম্বর মানের যে প্রশ্নগুলো রয়েছে, যেমন ইন সিটু সংরক্ষণ কাকে বলে, মানে মানে ক্ষেত্র আর কি। আর এক্স সিটু, যেমন মনে করো ইন সিটু মানে কি, যেমন হচ্ছে আমাদের সুন্দরবন, বাঘ এবং জলদাপাড়ায় মনে করো একশৃঙ্গ বিশিষ্ট গন্ডারকে তার যে স্বাভাবিক যে আবাস, ন্যাচারাল হ্যাবিট, সেই ন্যাচারাল হ্যাবিটসের মধ্যে তাকে সেখানে সংরক্ষণ করা হচ্ছে, তাকে চারিদিক থেকে তার সুরক্ষা তৈরি করা হয়েছে, সাধারণ মানুষ যাতে তার ভিতরে প্রবেশ করতে না পারে, কোনোভাবে তাদেরকে মানে ডিস্টার্ব, মানে কোনো সমস্যায় ফেলতে না পারে। তো এই যে বিষয়টা, আর মানে এক্সিটু মানে কোনটা, যেমন মনে করো আমরা আলিপুর জু অর্থাৎ আলিপুর চিড়িয়াখানাতে আমাদের প্রচুর পশু পাখি সেখানে নিয়ে এসে কৃত্রিমভাবে সেখানে সংরক্ষণ করা হচ্ছে, তাদের প্রজনন ঘটানো হচ্ছে, বাচ্চাকে মানুষ করা হচ্ছে, সাধারণ মানুষ আমরা গিয়ে সেখানে আনন্দ উপভোগ করছি, এই যে বিষয়টা। তো তুমি খুব স্বাভাবিক একদম দৃষ্টিভঙ্গি থেকে তুমি দেখবে যেগুলো তোমরা জীবনবিজ্ঞানে পড়ে এসেছো সেই বিষয়টাই হচ্ছে তোমার এখানে আছে। ইন সিটু সংরক্ষণ, এক্স সিটু সংরক্ষণ, তার মধ্যে আবার কিছু প্রশ্ন আছে, যেমন আলফা জীববৈচিত্র্য কাকে বলে। আলফা মানে একক, মানে একটি আর কি প্রজাতির যখন হচ্ছে উদ্ভিদ বা প্রাণীকে যখন সংরক্ষণ করা হচ্ছে, আলফা জীববৈচিত্র্য আমরা বলছি। তার একটা উদাহরণ দিয়ে দেবে, জাস্ট এইটুকু। এখান থেকে অনেক কিছু প্রশ্ন আসবে না। তোমরা আবারও বলছি, যে অংশটি রয়েছে তোমরা যদি টেক্সট বইটা একবার দেখো, যে তোমরা জীবনবিজ্ঞানে পড়ে এসেছো সেই বিষয়টাই হচ্ছে একটু ভৌগোলিক দৃষ্টিভঙ্গি থেকে সেখানে আছে, একেবারেই সহজ। আর এখানে ডায়াগ্রামের কোনো বিষয় নেই। অনেকে ভাবে স্যার শুধু ডায়াগ্রামের কথাই বলেন, না, ডায়াগ্রামের কোনো বিষয় নেই, এখানে শুধু বিষয়টা কি আর একটা উদাহরণ দিয়ে দেবে, তাহলেই যথেষ্ট। ম্যালথাসের তত্ত্ব, জনসংখ্যার বিবর্তনের মডেল, এই বিষয়টা একটু বলুন, মানে তুলনামূলকভাবে পড়ার সেরা পদ্ধতি কি হবে? আচ্ছা, সেটা হচ্ছে খুব কমন বিষয় আমাদের বাস্তবিক জীবনে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো যদি আমরা উদাহরণ দিই, যে আমাদের যে ম্যালথাসের মূল তত্ত্ব হচ্ছে আমাদের যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার সঙ্গে আমাদের উৎপাদনে কি সম্পর্ক, অর্থাৎ আমাদের যে খাদ্যশস্যের উৎপাদন এবং জনসংখ্যার মধ্যে কী সম্পর্ক, এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে আমরা জনসংখ্যাকে নিয়ন্ত্রণ করতে পারি, মানুষ কিভাবে নিজে নিয়ন্ত্রণ করতে পারে অথবা প্রকৃতি কিভাবে সে নিয়ন্ত্রণ করে দেয়, সেই বিষয়টি হচ্ছে ম্যালথাসের তত্ত্বের মূল বিষয়। এটা সম্পূর্ণভাবে নতুন বিষয়, কিন্তু আমরা যখন অনার্সে পড়েছিলাম তখনই কিন্তু আমরা এটা পড়েছিলাম। এবার আমরা ফিজিক্যাল জিওগ্রাফি ছেড়ে আমরা চলে এসেছি মানে হিউম্যান জিওগ্রাফির ক্ষেত্রে। অর্থাৎ ম্যালথাসের তত্ত্বের মূল বিষয়টা কি, আমাদের যে জনসংখ্যা কীভাবে বাড়ে, গুণিতক হারে বাড়ে, 2, 4, 4, 4, 16, এইভাবে আমাদের জনসংখ্যা কিন্তু বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। আর খাদ্যশস্যের উৎপাদন কীভাবে বাড়ছে, না, খাদ্যশস্যের উৎপাদন 1 গুণ, 2 গুণ, 3 গুণ। এবং তোমরা জানো যে সবুজ বিপ্লবের পরবর্তী সময়ে সারা পৃথিবীতে বা আমাদের ভারতবর্ষে আমরা দেখেছি যে কীভাবে খাদ্যশস্যের উৎপাদন বেড়েছে, সেগুলো ধীরে 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 বেড়েছে, কিন্তু জনসংখ্যা খুব বেড়ে গেছে। আবার আমরা এটাও দেখেছি যে যখনই এই সাম্প্রতিক আমাদের 2019-এর যে কোভিড-19, তার ফলে সারা পৃথিবীর কিন্তু যে ম্যালথাসের তত্ত্বের গুরুত্ব এতটাই, আমরা যদি এইভাবে আলোচনা করে স্টুডেন্টদের বোঝাই তাদের ভালো লাগবে, যে জনসংখ্যা কিন্তু কীভাবে নিয়ন্ত্রণ হয়ে গেছে। যদিও প্রচুর বেড়েছে, কিন্তু চীন বলো বা পৃথিবীর উন্নত দেশগুলো বলো, সেখানে কিন্তু দেখতে পেয়েছি যারা খুব বৃত্তশালী মানুষ এসিতে থাকে, নর্মালি তাদের রেসিস্ট্যান্ট পাওয়ার কমে যায়,
কৃত্রিমতার উপর নির্ভরশীল তাদেরই কিন্তু করোনাটা কিন্তু হয়েছে এবং অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। যদিও মৃত্যু কখনো কাঙ্ক্ষিত নয়, তবুও আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে জনসংখ্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে কিন্তু একটা জৈব বিপর্যয় ঘটে গেছে। সেই জৈব বিপর্যয় কীভাবে ঘটেছে? না মানুষই এটা আবিষ্কার করেছে, সুতরাং মানুষের মাধ্যমে এটা নিয়ন্ত্রণ হয়েছে। আবার আমরা দেখতে পাই যে যখনই সুনামি হয়েছে, যেমন 2004 সালে 26শে ডিসেম্বর যে সুনামি হয়েছিল আমাদের ভারত মহাসাগরে, সেখানে আমরা দেখেছি যে ইন্দোনেশিয়া বা আমাদের যে অন্যান্য মানে দেশগুলি রয়েছে, মালয়েশিয়া, তো সেখানে কিন্তু জনসংখ্যা প্রচুর, কিন্তু সেখানে কিন্তু যখন 2004 সালের পর কিন্তু জনসংখ্যা অনেকটাই কমে গেছে। প্রায় ওখানে 10,000 মানুষের তো মৃত্যু অবশ্যই হয়েছে, হ্যাঁ, পরিসংখ্যান সরকারি হিসাবে, আর সরকারের খাতার বাইরে আরও অনেক মৃত্যু হয়েছে। তাহলে সেখানে কিন্তু জনসংখ্যা নিয়ন্ত্রিত হয়েছে। তো ম্যালথাসের তত্ত্বটা যদি আমরা এইভাবে বাস্তবিক দৃষ্টিভঙ্গি থেকে বোঝাই, তিনি যে কথাগুলো বলেছেন খুবই ভালো, মানে খুবই বাস্তবিক আর কি। তো বাস্তবের সঙ্গে আমরা যদি সেটাকে সম্পর্ক করে পড়াই, তাহলে ম্যালথাসের তত্ত্বটা এমন কোনো কঠিন নয়, নতুন হতে পারে, কঠিন নয়। তাহলে জনসংখ্যার নিয়ন্ত্রণ কিভাবে আমরা করব, মানুষ কিভাবে করবে, যেমন নির্বীজীকরণ প্রকল্প। যেমন আমি বলছি কি, নির্বীজীকরণ মানে হচ্ছে আমরা মানুষের যে জনসংখ্যা আমরা দেখছি, আমরা লেখা থাকে যখন ভারতবর্ষের, এবং দেখবে এর পরেও একটা বিষয় আছে যে পপুলেশন পলিসি, অর্থাৎ কিভাবে জনসংখ্যাকে আমরা নিয়ন্ত্রণ করব, সেই বিষয়টা কিন্তু তোমাদের আছে। এবং সেই বিষয়টা তোমার জনসংখ্যা নীতি কাকে বলে 2 নম্বর মানের প্রশ্ন হিসাবে তোমরা করবে। অর্থাৎ আমাদের যে জনসংখ্যা রয়েছে, অর্থাৎ কোনো কোনো দেশ রয়েছে যেখানে জনসংখ্যা খুবই কম, যেমন নরওয়ে, সুইডেন, অস্ট্রেলিয়া, তারা কিন্তু কী করছে, জনসংখ্যা বৃদ্ধির জন্য তারা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে। আবার ভারতবর্ষের মতো দেশ, তারা কিন্তু যারা কিন্তু জনসংখ্যা অত্যধিক, যাকে আমরা বলছি হচ্ছে ওভার পপুলেশন, তার জন্য তারা কী ধরনের ব্যবস্থা গ্রহণ করছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসবে, অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কিত বিষয়টা। তো এই বিষয়টায় প্রথমেই যিনি ধারণা দিয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের ম্যালথাস। তিনি এই জনসংখ্যা নিয়ন্ত্রণ এবং খাদ্য যে উৎপাদন তার সঙ্গে যে সম্পর্কিত, এই প্রশ্নটা তোমার আমার ধারণা 3 নম্বর মানের প্রশ্ন হিসাবে কিন্তু আসবে। একদম আমার মানে একদম কী বলবো, বাস্তব যে পড়াশোনার এতে বলছি আমি রেসপেক্টে। আচ্ছা, এরপরে যেমন ওই অংশে অনেকগুলো বিষয় আছে, যেমন হচ্ছে পরিব্রাজন বা মাইগ্রেশন। এখান থেকে 3 নম্বর মানে যে একটা প্রশ্ন আসবে, সে হচ্ছে এই যে বিশ্বব্যাপী সারা পৃথিবী জুড়ে যে পরিব্রাজন ঘটছে, হয়তো যদিও একটা অন্যরকম কথা হতে পারে, যখন এখন আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের ভারতবর্ষের একটা চলছে যে বাংলাদেশ বা পাকিস্তান বা নেপাল বা ভুটান থেকে প্রচুর মানুষ ভারতবর্ষে এসেছে, কিন্তু এটা হচ্ছে একটা মানে একটা প্রক্রিয়া, সামাজিক একটা প্রক্রিয়া, রাজনৈতিক একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার সবচেয়ে যদি আমরা পৃথিবীর যদি ইতিহাস দেখি, যে যখন আমাদের সপ্তদশ বা অষ্টদশ শতকে যখন আমাদের জাহাজ আবিষ্কার হলো, তখন সারা পৃথিবী জুড়ে ইউরোপীয় মানুষ বেরিয়ে পড়লো নতুন নতুন আবিষ্কারের আশায়। তার পরবর্তী সময় তারা ব্যবসা বাণিজ্য করতে গেল। তার পরবর্তী সময় দেখলো যে ওই দেশে কী করে আমরা ক্ষমতা দখল করব। সেখানে আমরা সবাই জানি যে 1757 সালের পরবর্তী সময়ে এবং 1764 সালে আমাদের যে বাংলার মসনদ দখল করেছিল হচ্ছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং সেটা আমরা বক্সারের যুদ্ধের পর 1965 সালে দেওয়ানি লাভ করলো। এই বিষয়গুলো আমরা ইতিহাসে আমরা জেনেছি। তো এই যদি রেসপেক্টে যদি আমরা বোঝাই ছাত্রছাত্রীদের, তাহলে তারা অবশ্যই ভালো পারবে যে এই কীভাবে এই মাইগ্রেশন কীভাবে বিশ্বব্যাপী জনসংখ্যাকে প্রভাবিত করে। প্রশ্নটা কিন্তু আবারও বলছি যে এমনি নর্মাল এরকম প্রশ্ন নয়, কিন্তু উত্তরটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যেমন স্বাভাবিকভাবেই যদি ইউরোপ থেকে মানুষজন যদি অন্য দেশে চলে যায়, তাহলে স্বাভাবিক ইউরোপের জনসংখ্যা কমে যাবে, আর যেখানে গেল সেখানে জনসংখ্যা বেড়ে যাবে। তাহলে এটাই তো প্রভাব আমার বিশ্বব্যাপী পরিব্রাজনের বিশ্বব্যাপী প্রভাব কী। তাহলে যেখানে মনে করো গেল, আজকে আমেরিকা এত উন্নত হয়েছে, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া বা পৃথিবীর বিভিন্ন যে দেশগুলি, সাউথ আফ্রিকা, যেখানে এই বিদেশি শক্তি হিসাবে গেছে, খারাপ অবশ্যই করেছে, পরাধীনতা কেউ চায় না, কিন্তু ভালো জিনিসগুলোও গেছে। যদি আমরা ভারতের দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আজকে আমরা ভারত ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথম কিন্তু আমাদের রানীগঞ্জে এই কয়লা উত্তোলন করেছিল আর কি। তারা প্রথম কিন্তু তোমার আসামের যে ডিগবয় রয়েছে ব্রহ্মপুত্র উপত্যকায়, তারাই প্রথম খনিজ তেল আবিষ্কার করেছিলেন। আমরা জানি সবাই যে লর্ড ডালহৌসি, যিনি প্রথম আমাদের রেল যে ব্যবস্থাপনা তিনি কিন্তু করেছিলেন। সুতরাং অনেক কিছু বিষয় যেগুলো আমাদের কিন্তু আমরা পেয়েছি। সুতরাং এই যে মাইগ্রেশন বা পরিব্রাজনের ফলে সেখানকার যেখানে মানে
মানে উন্নত মেধার মানুষ যায়, উন্নত চিন্তাভাবনার মানুষ যায়, সেইখানে কিন্তু আর্থসামাজিক কিন্তু উন্নতিও ঘটে। শুধুমাত্র তারা সম্পদ নিয়ে চলে গেল শুধু তাই নয়, খুব যদি বাস্তবিক দৃষ্টিভঙ্গি দেখা যায় যে স্বাভাবিকভাবেই যেখানে পরিব্রাজন হচ্ছে সেখানকার আর্থসামাজিক উন্নতি হচ্ছে, সেখানে যে খনিজ সম্পদগুলো ছিল মানুষ জানতো না, নতুন নতুন খনিজ সম্পদ উত্তোলন হয়েছে, সেখানে প্রযুক্তিগত উন্নতি হয়েছে, সেগুলো আমরা যেমন হাওড়াতে আমরা দেখতে পাচ্ছি যে রবীন্দ্র সেতু বা হাওড়ার ব্রিজ তারাই তো তৈরি করে গেছেন। তো সুতরাং সেখানে এতটুকু মরচে পড়েছে বলে কোথাও দেখা যায় না, বর্তমানের সাপেক্ষে তো দেখা যায় 10 বছর পর ব্রিজ ভেঙে পড়ে যাচ্ছে। যাই হোক, তো এই বিষয়টা কিন্তু তোমার এবছর কিন্তু পরিব্রাজন থেকে যদি 3 নম্বর মানের প্রশ্ন হয় তাহলে বিশ্বব্যাপী পরিব্রাজনের প্রভাব, এই প্রশ্নটা কিন্তু টু মাচ ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং যে বাস্তবিক বিষয়গুলো নিয়ে আমি একটু আলোচনা করে দিলাম তার রেসপেক্টে এই প্রশ্নটা কিন্তু তোমরা করবে। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আছে, পুল ফ্যাক্টর পুশ ফ্যাক্টর। এটা খুব কমন সেন্স, পুল মানে টানা, পুশ মানে ঠেলা, ফলে কোনো কিছু আকর্ষণ করছে। যেমন মনে করো আজকে আমরা সিউড়িতে আসি, যখন মনে করো তোমরা মনে করো পড়াশোনা করছো, যে তোমাদের কাছে পড়াশোনা করে বেটার একটা অপরচুনিটি এলো, তুমি হয় ব্যাঙ্গালোর গেলে বা কলকাতা গেলে বা সল্টলেক গেলে বা যে কোনো একটা ভালো জায়গায়, ভালো একটা শহরে, মুম্বাই গেলে একটা সেখানে ভালো অঙ্কের একটা বেতনে তুমি চাকরি পেলে, স্বাভাবিক তখন তোমার কিন্তু যে এখন যে তুমি স্টুডেন্ট লাইফে রয়েছো, তোমার যে আদব কায়দা, তোমার স্ট্যান্ডার্ড অফ লিভিং, সেটা কিন্তু অনেক বেশি কিন্তু ইমপ্রুভ করবে। তো ব্যাপারটা হচ্ছে তাই। তাহলে যেগুলো তোমার কর্মসংস্থানের সুযোগ, সেখানকার আধুনিক জীবনযাত্রা, সেখানে যে সমস্ত সুযোগ সুবিধা, এই বিষয়গুলোকে বলছে আমরা হচ্ছে আমাদের পুল মানে টানা, আকর্ষণ করছে। সেই জন্য আমাদের দেখতে পাই যেখানে এই সুযোগ সুবিধাগুলো রয়েছে বলেই আমরা বিভিন্ন গ্রাম থেকে হোক বা ছোট শহর থেকে বড় শহরে গিয়ে ভিড় করি। আচ্ছা স্যার, এবার জানবো কাম্য জনসংখ্যা, জনস্বল্পতা এবং জনাধিক্য, এই বিষয়গুলো উদাহরণ সহ লেখার কৌশল কি হতে পারে? আচ্ছা বলি, ওই যে এল ক্যাননের এই তত্ত্বটা দিয়েছিলেন আর কি, ওখানে খুব একটা সিম্পল একটা ডায়াগ্রাম আছে, এবং এই বছর মানে তার 2026 সালে কিন্তু যে প্রশ্নটা আমার মনে হয় আসবে সেটা হচ্ছে কাম্য জনসংখ্যা কাকে বলে, সংজ্ঞা। জাস্ট সংজ্ঞা লিখব। যদি আমার এটা বেশি মানের প্রশ্ন হয় 3 নম্বরে, তাহলে আমি 4টে বা 3টে বৈশিষ্ট্য দেবো। কিন্তু যদি আমার বলা না থাকে তাহলে বৈশিষ্ট্যগুলোকে জাস্ট কমা দিয়ে দিয়ে হচ্ছে আমি লিখে দেবো, আর হচ্ছে উদাহরণ দেবো। যেমন হচ্ছে আমাদের নরওয়ে, সুইডেন, জাপান, অস্ট্রেলিয়া, এরা সব কাম্য একটা জনসংখ্যা অবস্থায় রয়েছে, ঠিক আছে। এছাড়া এখানে এই জনাধিক্য, হ্যাঁ এখান থেকে একটা বিষয় আছে, যেহেতু আমরা ভারতের সঙ্গে যুক্ত, সেজন্য হতে পারে আমাদের ভারতে এই যে জনাধিক্য যে হয়েছে তার ফলে কি সমস্যা তৈরি হচ্ছে, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির ফলে কি সমস্যা, বেকারত্ব, আমাদের চিকিৎসার আমরা সঠিক সুযোগ পাই না, সব মানুষ নাগরিক পরিষেবা পাচ্ছে না, ঘিঞ্জি একটা পরিবেশ, এই বিষয়গুলো হচ্ছে আমরা তখন ছোটো 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 করে 1টা 2টো 3টে করে সেন্টেন্স লিখে দেবো। এই কোশ্চেনটা করবো। তাহলে এখানে আমরা এল ক্যাননের যে তত্ত্বটা আমরা কথা বললাম, অপটিমাম পপুলেশন, ওভার পপুলেশন, অপটিমাম পপুলেশন কাকে বলে সেটা সংজ্ঞা, তার বৈশিষ্ট্য এবং উদাহরণ। আর জনাধিক্য যেটা হতে পারে, তার প্রশ্ন যেটা হতে পারে, ভারতে অত্যধিক জনসংখ্যা বৃদ্ধির ফলে কি সমস্যা তৈরি হয়েছে। কারণ প্রশ্ন যেটা হয় অনেক সময় নেগেটিভ অ্যাপ্রোচের প্রশ্ন হয়, এবং এই প্রশ্নটা আমার মনে হয় বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, এরপরের যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে হিউম্যান যে ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যে আমাদের অমর্ত্য সেনের কথা আমরা জানি, আমাদের বাঙালি। তো এই অমর্ত্য সেনের এই হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সের যে 3টি ইন্ডেক্স রয়েছে, যেমন হচ্ছে লাইফ এক্সপেক্টেন্সি অর্থাৎ প্রত্যাশিত আয়ুষ্কাল 1 নম্বর, 2 নম্বর হচ্ছে আমাদের এডুকেশন যে লেভেল অর্থাৎ লিটারেসি রেট, 3 নম্বর বিষয় হচ্ছে পার ক্যাপিটা ইনকাম অর্থাৎ মাথা পিছু মানে আমাদের যে উপার্জন, এই 3টে বিষয় মনে রাখলেই হবে। এবং আমাদের ভারতের যে পজিশান রয়েছে সেটা কিন্তু সত্যি কথা বলতে খুব হতাশাজনক মানে অবস্থায় রয়েছে, খুব কন্ট্রোভার্সি বিষয় নয়। যতই আমরা মেক ইন ইন্ডিয়া বলি না কেন, অনেক পিছিয়ে আছি আমরা, এখনও বহু পিছিয়ে আছি, 100-র ওইদিকে রয়েছি। যাই হোক, এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবারে কিন্তু উচ্চ মাধ্যমিকের জন্য 4th সেমিস্টারে। স্যার, ভারতের শিল্প অধ্যায়ে অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে, কিভাবে আমরা নোটটা তৈরি করব? এখান থেকে আমার একটা 3 নম্বরের প্রশ্ন আসবে, তার মধ্যে যেমন কী কী রয়েছে একটু বলে দিই। খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প রয়েছে, লৌহ ইস্পাত শিল্প রয়েছে, পেট্রোরসায়ন শিল্প রয়েছে, তথ্য প্রযুক্তি শিল্প রয়েছে, মানে এই শিল্প মানে অসংখ্য ভাগ রয়েছে।
তার মধ্যে আমাকে দেখতে হবে যে বিগত সময়গুলোতে যে আগের যে এইচএস হয়েছে সেখানে কোন প্রশ্নগুলো এসছে। যেহেতু এই সেমিস্টারটা একেবারেই নতুন সিলেবাস, সেই জন্য কিন্তু আমার মনে হয় আগের প্রশ্নগুলো একটু দেখলে ভালো হয়। যেমন তার মধ্যে অনুসারী শিল্প কাকে বলে, যেমন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের দুটি সমস্যা লেখো। আবারও বলছি, নেগেটিভ অ্যাপ্রোচে কিন্তু প্রশ্ন আসবে। যেমন ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির দুটি প্রধান কারণ লেখো। যেমন হচ্ছে আমাদের যে লৌহ ইস্পাত শিল্প, সেখান থেকে যেমন হচ্ছে ভারতের রুর কাকে বলে। এই ধরনের 2 নম্বর মানে যে প্রশ্নগুলো বিগত সময় আমরা মাধ্যমিকও করে এসেছি, সেগুলোই শুধুমাত্র দেখলে হবে। এবং এখানে শুধু সংজ্ঞা আর উদাহরণ দিলে হবে, এখানে ডায়াগ্রাম দেওয়ার কোনো প্রয়োজন নেই। আচ্ছা স্যার, গঙ্গা নদী অববাহিকার জলদূষণ বা কলকাতার বায়ু দূষণ, এই ধরনের সমস্যাভিত্তিক প্রশ্নে উত্তর লেখার কাঠামো কী ধরনের হতে হবে? আচ্ছা, কাঠামো বলতে আমাকে মূল সমস্যাগুলো দেখতে হবে এবং সেই সমস্যাগুলো কোন কোন সোর্স থেকে হচ্ছে। অ্যাকচুয়ালি স্টুডেন্টদের বুঝতে হবে যে আমাদের যে বর্তমানে একটা অন্যতম সমস্যা হচ্ছে দূষণ। সেটা জল দূষণ, বায়ু দূষণ, শব্দ দূষণ, সবগুলোই। আমরা সিউড়ি শহরে যে শান্ত একটা পরিবেশে থাকি, যখনই সামান্য আমরা দুর্গাপুরে যাই, যে কোলাহল দেখি, বা আমরা কোনো কারণে যদি কলকাতা যাই, তাহলে তো সেই মনে হয় কখন আমরা সিউড়ি চলে আসব। যতই হোক না কেন, যারা মানে মনে হয় বড় শহরে থাকবো, কিন্তু সত্যি কথা বলতে কি, সেখানে প্রতি পদক্ষেপে আমরা দূষণ দেখছি। তো এখন এটা হচ্ছে আমরা হচ্ছে কীভাবে দূষণটা হচ্ছে আর কীভাবে তার সমাধান হচ্ছে। এখানে 2 রকমের প্রশ্ন হতে পারে। যেমন হচ্ছে গঙ্গা দূষণ, কীভাবে গঙ্গা দূষণ হচ্ছে, কলকারখানা থেকে হচ্ছে, গৃহস্থালী থেকে হচ্ছে, তার সোর্সগুলো কী কী, এইভাবে প্রশ্ন আসতে পারে। তো আর এই সমস্যার সমাধানের জন্য কী কী প্রকল্প নেওয়া হয়েছে, যেমন আমাদের গঙ্গা অ্যাকশন প্ল্যান প্রথম ছিল, পরবর্তী সময়ে এইটা 2013 সালে হয়েছে নমতে গঙ্গে বা নমামি গঙ্গে, এইরকম আর কি। তো তার সমাধানগুলো কী কী হতে পারে, যদি আমরা জানি দূষণের সোর্সগুলো, তার সমাধানগুলো শুধু নেগেটিভ অ্যাপ্রোচে যেগুলো রয়েছে, পজিটিভ অ্যাপ্রোচে আমরা শুধু কনভার্ট করে দেবো, তাহলে আমাদের পড়তে সুবিধা হবে। এবারে আরেকটা নতুন বিষয় এসছে, সেটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের এই যেটা আমাদের উত্তরের দিকে যে আমাদের তরাই এবং ডুয়ার্স অঞ্চল রয়েছে, সেখানে আমরা বারবার দেখতে পাই যে মানুষের সঙ্গে বন্য প্রাণীর একটা সংঘাত। খুব দুর্দান্ত, সিলেবাসটা খুব দুর্দান্ত ডায়নামিক করেছে, সময়টা খুব কম তাই। হ্যাঁ, তো সেই সংঘাতের কারণ কি, সেই কারণ কিন্তু প্রশ্ন কিন্তু এবছর এখান থেকে একটা আসবেই। আর সুন্দরবন অঞ্চলে কেন বাঘের সঙ্গে বা অরণ্যের যে মানে প্রাণী রয়েছে তাদের সঙ্গে কি সংঘাত, তার মধ্যে কেন লোকালয়ে বাঘ ঢুকে পড়ছে, কেন মাঝে মাঝে বাঘ দেখা যাচ্ছে, কেন সেখানকার মানুষজনদের অর্থনীতির উপর কী ধরনের প্রভাব পড়েছে, এই ধরনের প্রশ্ন কিন্তু একটা কিন্তু আসবেই। তো সামগ্রিকভাবে এই বিষয়গুলো আমি সবাইকে যেটা আমি সাজেশন দেব, সেটা হচ্ছে তোমরা টেক্সট বইটা পড়ো, কোনো নোটস পড়ার দরকার নেই। এখান থেকে একটা হচ্ছে কারণ কি আর সমাধান কি, এই শেষের যে অংশটা আর কি, পশ্চিমবঙ্গের যে বন্যপ্রাণীর সঙ্গে মানুষের সংঘাত, কী কারণে হচ্ছে সংঘাত, সেটা কি করে আমরা প্রশমিত করব বা সমস্যার সমাধান করব। আমার মনে হয় ওই সমস্যার সমাধানমূলক যদি 2টো প্রশ্ন করা যায়, তাহলে কিন্তু এবারের 4th সেমিস্টারে কিন্তু তারা কমন পাবে। আমরা একেবারেই অনুষ্ঠানের শেষের দিকে এসে পড়েছি। এবার জানবো স্যার, এই 4th সেমিস্টারে ওভারঅল আপনি কিছু সাজেশন দিন ছাত্রছাত্রীদের, কিভাবে ভালো নাম্বার পাওয়া যাবে, কিভাবে তারা পড়াশোনা করবে, একটু জানান। আচ্ছা, প্রথমেই বলি, আমি বারবার প্রত্যেকটা মানে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের বলি যে তোমরা টেক্সট পড়ো। কিন্তু এখন যে বিষয়টা হয়েছে, উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারের প্যাটার্নটা অনেকটাই পরিবর্তন ঘটেছে। সেখানে শর্ট কোশ্চেনের কোনো বিষয় নেই, যেটা আগের সেমিস্টারে হয়ে গেছে। সুতরাং 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বর যেভাবে কাউন্সিল আমাদের স্ট্রাকচার বলে দিয়েছে, আমি যে প্রশ্নগুলো সাজেশন হিসাবে এখানে আলোচনা করলাম, আশা করি সেই প্রশ্নগুলোই যদি তোমরা মানে করে যাও, তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে কমন পাবে। আর একটা বিষয় তোমরা জানো যে তোমাদের কিন্তু লেখার জন্য কিন্তু নির্দিষ্ট একটা জায়গা রাখা হয়েছে। তুমি অনেক লিখে ফেলতে পারো না বা খুব কম লিখতে পারো না, তোমাকে একদম সায়েন্টিফিক্যালি তোমার 2 নম্বরের জন্য 5টা বা 6টা সেন্টেন্স, বা তুমি 3 নম্বরের জন্য 9টা থেকে 12টা সেন্টেন্স, এবং 5 নম্বর মানের জন্য তোমার খুব বেশি হলে 15 থেকে 18টা সেন্টেন্স লিখতে পারবে। সেরকমই স্পেস হিসাবে তোমায় পাতা দেওয়া হবে, অতিরিক্ত কোনো পেজ দেওয়া হবে না। এটা একটা গেল। 2 নম্বর বিষয় হচ্ছে তোমার যে 2 ঘন্টার সময়ের মধ্যে
তোমায় কিন্তু খুব সত্যি কথা বলতে কি লিখে লিখে একটু প্র্যাকটিস করতে হবে, বা যদি মক টেস্টের ব্যবস্থা থাকে সেটা বিদ্যালয়ের তরফ থেকে হোক বা তোমরা ব্যক্তিগতভাবে কোনো মক টেস্ট সংস্থার সঙ্গে হোক, তোমরা বারবার কিন্তু মক টেস্ট দাও, অর্থাৎ লেখার অভ্যাস তৈরি করা। সেই লেখার অভ্যাস তৈরি করলে কিন্তু ওই সময়ের মধ্যে এগুলো নামাতে পারবে, এবং সেইগুলো হচ্ছে যে টিচার রয়েছেন তাকে দিয়ে মূল্যায়ন করা। ঠিক আছে? আর সকলের জন্য যদি কোনো রকম আমার আরও সাহায্যর প্রয়োজন হয়, সংস্থার তরফ থেকে, আমাদের গীতাঞ্জলি রেডিওর তরফ থেকে আমার বলাই রয়েছে, যদি কোনো স্টুডেন্টের কোনো বিষয় যদি থাকে তাহলে আমার পার্সোনাল নম্বর রয়েছে, আমাকে অবশ্যই যেন ফোন করে, সে কোনো রকম যদি তার সহায়তায় আমি আসতে পারি সে যেন আমাকে অবশ্যই ফোন করে। আমি আশা করব তোমরা ফোন করবে, এবং আমাদের আজকের যে আলোচনা সেই আলোচনাটা তোমাদের কাছে ফলপ্রসূ হবে, এবং তোমরা সবাই 35-35 পাও, অর্থাৎ 100% পাও, এই আশা রাখছি। সবাই সুস্থ এবং ভালো থেকো। নমস্কার। আপনারা শুনছিলেন গীতাঞ্জলি রেডিও 90.4 আয়োজিত আজকের অনুষ্ঠান টার্গেট উচ্চ মাধ্যমিক। আমাদের সাথে আজকে ছিলেন সোমনাথ পাত্র স্যার। অনেক ধন্যবাদ স্যার, আপনি আজকে আমাদের সময় দিয়েছেন। আপনারাও আমাদের সাথে জুড়ে থাকুন, শুনতে থাকুন গীতাঞ্জলি রেডিও 90.4। নমস্কার।